জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বাস্তবে সম্ভব নয়। এইরকম একটি অসম্ভব কাহিনী নিয়ে আমাদের আজকের নিবেদন মাঝ রাতের কল। রচনা প্রেমিত মিত্র। শুরু হচ্ছে আজকের গল্প মাঝ রাতের কল। যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক রকম ভুল তাদের হয়, তবু আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির ওপর। এই কটায় ইন্দ্রিয়ের নাগালের মধ্যে এলেই আমরা অনায়াসে অনেক কিছু উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সব কিছুর উপর রায় দিই, কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতে, যেখানে বুদ্ধি ভয় পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটি কাহিনী আজকে বলবো। গোড়ায় নিজের একটু পরিচয় দিয়ে ভালো। পশ্চিমের কোনো একটি মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের কোনো প্রয়োজন এই গল্পে নেই, সুতরাং নামটা নাই বললাম। সেদিন রাতে শহরের প্রায় বাইরে বহু দূরে একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাতে অনেক হাওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল। পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভিতর গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ থেকে 10 বছর একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন শোফার থাকলে বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ায় ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত যে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগই নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি ও মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতরে বাড়ি ঘর নেই বললেই চলে। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছু দেখাই যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র যেন আমার মোটরের আলোয় কেটে চলেছে কোনো রকমে। শীতের দরুন কষ্ট করে বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার কাঠটি পুরনো হলেও মজবুত, বেয়ারা পড়াশা করে না। আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শক্তির ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটাই আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নেই, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে ভানের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমার কেউ বের হতে পারবো না। এখন কোনো রকম 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনা সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে যেন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছি। মোটরের এইরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে, কোনো রকম রোগীর আভাস তার ভেতরে তখন ছিল না। হঠাৎ তার এইরকম আকস্মিক বেকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠেছিলাম। এখন প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি? এই রাতের ডাকের সঙ্গে লোক না রাখায় আমার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরে রাগ হচ্ছিল।
সঙ্গে একজন লোক তাহলে তবুও বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরে আর্তনাদ বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগ ও মন্থরে আসতে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুহারাকে চোরা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্পষ্টভাবে একটি কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো ইশারা দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে উঠেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কোথাও তো কল্পনাও করা যায় না। এই মাঠের মাঝে মরে সারা রাত কাটাও অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভেতর হেঁটে যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কি ডাকলো আবার শুনতে পেলাম। বাবু! এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যায়। হঠাৎ এমন জায়গায় এমন করে ধার হতে হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমি একটু আশার রেখাও দিয়েছি। তার আবির্ভাব যেন বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়াও সম্ভাবনা তো আছে। লোকটা যে জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? চিনবার জন্য আমি তখন ব্যস্ত নেই। আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথা আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বলে উঠল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম, তেমনি ঠিক এই সময় রাস্তার ঠিক এক জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল। লোকটা আমার মনের কথা আঁচ করে বলল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভাল লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এইরকম নির্জন প্রান্তরের মাঝে এইরকম বাড়ি খুবই কম। হঠাৎ একই রকম জায়গায় এমন সময় যাও খুবই বিপজ্জনক। তবে সত্য আমার কেউ তো নেই, সঙ্গে টাকা করে নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে যেতে হবে পরের চিকিৎসায়? তো ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়ে তাই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটি পথ, অন্ধকারে ভালোই দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিটপাটে খেঁচড়ে এই বাড়িটির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিক দিয়ে লোকটা বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চারপাশে ঘর, একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলো সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে একবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পেটার বোঝাই বলে ভেতরে নড়বাচড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই স্পষ্টভাবে দেখা গেল
দরজার বাঁ ধারে একটি চার পায়ে অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই ক্ষীণস্বরে ভদ্রলোক বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভিতর এদিক এদিক চেয়ে বসবার জায়গা একটি মাত্র দেখতে পেলাম। জানলার কাছে চার পায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া, সেইটাই টেনে চার পায়ের কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন, বসুন বসুন, এইখানেই বসুন, আগে আমার রোগের কথা বলে শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের অদ্ভুত পাতিকের কথার সঙ্গে আমার পরিচয় আছে, বুঝলাম। খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমি শুনতে হবে, না শুনে নিস্তার নেই। ক্ষীণস্বরে প্রথমে তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন না ডাক্তারবাবু। একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমার কাজ, বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো কার থেকে। আসতে পারি তাহলে ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার? না তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যায়? রবির অর্ধমত্ত পোলাপে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা পাগল রোগীর পাল্লাতে পড়ে গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম। আমরা শুধু ফির জন্যই কি আমরা সবসময় আসি তা নয়। তা তা তো বটে, তা তো বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে না ডাক্তারবাবু? হঠাৎ যদি মরে যায় তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝলেন ডাক্তারবাবু? ওই ভিতের ছোট্ট বাক্সটি, ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন। আর একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। যে কাগজ ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না। ভদ্রলোকটা চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না, তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই পাবে সব। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখ সম্বন্ধে? হ্যাঁ, অসুখী দেখবেন। তার আগে আর একটা কথা বলে নি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। যে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না। কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো। দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম। পরবর্তী সেই দারুণ শীতের ভিতরে আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের কারণ আমার বোধহয় হয়ে থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারের শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এইমাত্র কখনোই মারা যায়নি, মৃত্যু হয়েছে অনেক আগে।
কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার মন নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাড়িটা ধপধপ করে নেমে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। ভান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকু যেন আমার সহায় ছিল, তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনের আলোটা আরো কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি মাটির উঠোনে ছাড়িয়ে এসেছি বেড়াই। কিভাবে তার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠলাম তা আমার মনেও নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরিয়ে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরেই চলা। খানিকটা অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ করে বিনা চেষ্টার আপনাতে যে মোটর এমন শুধরে গেল কি করে। তারপর দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝখানকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি।